গত পর্বে আমরা দেখেছি তৃষাকে তন্ত্র বলে কাপালিক সবার অলক্ষ্যে অপহরণ করে নিয়ে যায়। এদিকে তৃষার দুই বন্ধু সাম্য ও অরিজিৎ তাকে না খুঁজে পেলে তারা দাঁড়িয়ে পড়ে ভয়ের মুখোমুখি। হতবুদ্ধি দুই বন্ধু শেষ পর্যন্ত পৌঁছায় তন্ত্র ও সংস্কৃত বিশেষজ্ঞ অতুল সরকারের কাছে। আর অতুল সরকার জানায় তৃষা এখন চণ্ডী শ্মশানে। তারা তৃষাকে বাঁচানোর জন্য রওনা হয়। এরপর একটি পুরনো জিপ ছুটে চলেছে নিস্তব্ধ জঙ্গলের ভেতর দিয়ে। হাতে সময় খুব অল্প। প্রফেসর অতুল সরকার, অরিজিৎ আর সাম্য তারা জানে না ঠিক কোন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, তবে জানে ফিরতে হলে তাদের ফিরিয়ে আনতে হবে তৃষাকে, জীবিত কিংবা হয়তো অন্য রূপে। জঙ্গলের গভীরে কাপালিক বসিয়েছে তার তন্ত্রপীঠ, আর রাত ঘনিয়ে আসছে চণ্ডী শ্মশানে। তন্ত্রমন্ত্রের শব্দ, মৃত্যুর কুয়াশা আর এক নারীর শরীর, এই তিনের রহস্যময় খেলায় এখন শুরু হতে চলেছে মৃত্যুর সত্যিকারের যুদ্ধ। তোর শরীর এখন রক্তে শুদ্ধ, যোগিনী অবতীর্ণ হবে এই রাত্রে, আর আমি হব চির অমর। তুই হবি আমার যোগ সঙ্গিনী। আজকের এই মহাযোগে তৃষা হয়ে উঠবে কাপালিকের যোগিনী। নারীর রক্ত হবে মোক্ষের পথ। তন্ত্র, কাম আর মৃত্যু মিলবে এক অলঙ্ঘনীয় যোজনে। এই তন্ত্রযজ্ঞে জাগতে চলেছে বিনাশের বীজ। রাত আজ আর নিছক অন্ধকার নয়, আজ সে এক পিশাচ রাত, যেখানে মানুষ বাঁচার আশায় তন্ত্রের শব্দে আশ্রয় খোঁজে। সাম্য, অরিজিৎ ও অতুল সরকার ওরা এসে পৌঁছলেন সেই পুরনো চণ্ডী শ্মশান ঘাটে, যেখানে মৃত্যুও প্রবেশ করতে ভয় পায়। তাদের গাড়ি থামতেই চারপাশের নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে ওঠে। সাম্য, অরিজিৎ ও অতুল সরকার ধীরে ধীরে নামলো গাড়ি থেকে, নিঃশব্দে পা রাখল সেই মৃতপ্রায় প্রান্তরে। সাম্য আর অরিজিতের হাতে টর্চ। টিমটিমে আলো ফুঁড়ে দেখা যাচ্ছে ছাই ঢাকা জমি, ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা ঘটের টুকরো, কখনো বা পচা কালো কাপড়ের ছেঁড়া অংশ। বটগাছের বিশাল শিকড় মাটি চিরে উঠে এসেছে, মনে হয় যেন মাটির বুক আঁচড়ে দিচ্ছে বদ্ধ হিংসায়। চারপাশটা যেন মৃত্যুর নিঃশ্বাসে ভেজা, এক অদৃশ্য চাপ, নিঃশব্দ অথচ হিংস্র। কুয়াশার ফাঁক দিয়ে তাকিয়ে আছে কেউ, না দেখা যায় না উপেক্ষা করা যায়। এই চণ্ডী শ্মশান, এখানে 9টি সতীস্থলের হাড় মিশে আছে। এই জায়গায় তন্ত্র হাজারো গুণে প্রবল, আর পিশাচেরাও হয়ে ওঠে অমোঘ। তৃষাকে বাঁচাবই স্যার, সে যেখানেই থাকুক। যে প্রতিটি পা তারা রাখছে এই মৃত ভূমির বুকে, সে মাটি গোপনে গিলে রেখেছে অতীতের সব রক্তের গল্প। আর এই শ্মশান আজও পিশাচ ছায়াদের পাঠায় সন্ধান করতে এক নারীর শরীর, যার রক্তে লুকিয়ে আছে কাপালিকের অমরতা। এই স্থান শুধু মৃতদের বিশ্রামের জায়গা নয়, এখানে সময় দাঁড়িয়ে থাকে না, বরং পেছনে হাঁটে। আর সেই পুরনো সময়ই আজ জেগে উঠেছে রক্তের খোঁজে। কেউ কেউ আমাদের ফলো করছে? না, কেউ না, কিন্তু কিছু একটা, খুব পুরনো কিছু আমাদের উপস্থিতি টের পেয়েছে। তোমরা আমার দেওয়া রুদ্রমালা পরে নিয়েছো তো? হ্যাঁ স্যার। শোনো, যত যাই হয়ে যাক, তোমরা এই মালা কোনোভাবেই খুলবে না। আমাদের সঙ্গে যা হচ্ছে তার সবকিছু তোমাদের বোঝবার কোনো প্রয়োজন নেই। শুধু আমার বলা মন্ত্র মনে মনে জপ করতে করতে এগিয়ে চলো। এই সব কিছুকে গুরুত্ব দেবে না। স্যার, ছাপগুলো আমাদের সঙ্গেই চলেছে, কিন্তু এগুলো তো আমাদের পা নয়। এখানেই তন্ত্র সবচেয়ে ভয়ানক, কারণ এখানে মৃত নয়, জীবিতরাই হয় বলি। তারা যখন ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছে,
এই অজানা আতঙ্কে ঘেরা মৃতভূমির মধ্যে দিয়ে ঠিক সেই মুহূর্তেই হঠাৎ প্রফেসর চিৎকার করে বলে ওঠে, "থামো অরিজিৎ, সামলে, পা ফেলো না।" তারা দেখতে পায় মাটির উপর উদ্ভাসিত এক তান্ত্রিক রক্ষামণ্ডল, জ্যোতিষ্কের মতো চকচকে এক ভয়াল গোলাকার চক্র, যার প্রতিটি রেখা যেন আলতায় নয়, তাজা উষ্ণ রক্তে আঁকা, কেবলমাত্র এখনো শুকিয়ে ওঠেনি। রক্তের চারপাশ ঘিরে শাড়ি দিয়ে সাজানো গরুর হাড়, কিছু হাড়ের গা থেকে উঠে আসছে ধোঁয়ার মতো ধূসর শ্বাস, আর মাটিতে শুয়ে থাকা হাড়গুলোর ছায়া সে যেন নিথর নয়, জ্যান্ত ফোঁসফোঁসে সাপের মতো নড়ছে। কুয়াশার মাঝে শোনা যায় দূরে কোথাও কোনো মন্ত্রের অসম্পূর্ণ প্রতিধ্বনি। এটা রক্ষামণ্ডল। এই সীমা পেরোনো মানে আত্মাকে তন্ত্রের আয়নায় উল্টে দেওয়া। নিজের ভয়, পাপ, কাম সব সামনে এসে দাঁড়াবে। আমরা তিনজন একসাথে মন্ত্রোচ্চারণ করব, একটুও ভুল করা চলবে না। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। বজরং রক্ষা স্বরূপায় নমঃ। মারো না, রক্ষা করো, রক্ত নির্মিত মোহ ভাঙো। রক্তমণ্ডল থেকে হঠাৎ আলোর বিস্ফোরণ হয়, প্রতিটি রেখা যেন জীবন্ত আগুনে জ্বলতে জ্বলতে ভেঙে পড়ে। চোখের পলকে মণ্ডল ভেঙে যায়, আলোক ছায়া টুকরো টুকরো হয়ে আর খুলে যায় এক অন্ধকার সুড়ঙ্গের পথ। এই প্রথম তারা তন্ত্রকে করল অস্ত্র। নিজেদের ভয়কে জয় করতে গিয়ে ছুঁয়ে ফেলল এক অজানা শক্তি। কিন্তু এই পথ কি শুধু রক্ষা করল, নাকি খুলে দিল আরো ভয়ঙ্কর কিছু? তৃষা নিথর, তার কপালে জ্বলছে এক অস্বাভাবিক রক্ত লাল টিপ, যা গলে গলে নাকের পাশ বেয়ে নেমে এসেছে ঠোঁটের কোণে, ঠিক যেন তাজা রক্তের নৈঃশব্দ ভাষ্য। তার শরীর জুড়ে দগদগে হয়ে উঠছে তন্ত্রের আঁচড়, চামড়ার নিচে যেন আগুনের রেখা দৌড়াচ্ছে, আর গুহার বাতাসে ছড়িয়ে পড়ছে পোড়া মাংসের গন্ধ। ঠিক তখনই তৃষার নিথর দেহ ধীরে ধীরে উঠে বসে। এক অব্যক্ত শক্তি যেন টেনে তুলছে তাকে শূন্যে। তার চারপাশ ঘিরে জেগে ওঠে এক অলৌকিক আলোক ত্রিমণ্ডল, যার প্রতিটি রেখা ঘূর্ণায়মান, যেন চেতনার এক অতীন্দ্রিয় সুর। তন্ত্র, আগুন, রক্ত আর যোগিনীর মহাশক্তি সব মিশে তৈরি করেছে এক ভয়াল পুনর্জন্ম। কাপালিক সে এখন উন্মত্ত, দুই হাত আকাশে তুলে মন্ত্রোচ্চারণে লিপ্ত। অগ্নি যোগে শরীর পূর্ণ, রক্তের স্রোতে প্রাণ কর হরণ। যোগিনী জাগো, আমার অমরত্ব দাও, অমরত্ব দাও, আমার যোগ সঙ্গিনী হও। কাপালিকের চারপাশে উঠছে ঢেউয়ের আগুন, তার চোখ এক লাল এক নীল, জ্বলছে ভয়াল শিহরণে। মন্ত্রের উচ্চারণে কাঁপছে গুহার দেয়াল, আর ঠিক তখনই তার পেছনে পড়ে এক ছায়া। গুহার দাঁড়ে দাঁড়িয়ে প্রফেসর অতুল সরকার, সাম্য আর অরিজিৎ। তাদের চোখে ভয় নয়, তাদের চোখে আছে অটল সংকল্প। এক মুহূর্ত দেরি না করে প্রফেসর অতুল ঝাঁকুনি দিয়ে কোমরের পুটুলি থেকে বের করেন এক ত্রিপুণ্ড আঁকা রক্তমাখা সাদা কাপড়, যা বাঁধা ছিল মহাতান্ত্রিক বীর মন্ত্র দিয়ে। তিনি সেটি ঘূর্ণি দিয়ে ছুঁড়ে দেন সোজা কাপালিকের যজ্ঞকুণ্ডে। বীজে বিষ, ফলে অমৃত, তোমার যজ্ঞ এখন শুদ্ধ হোক। এই বীর মন্ত্রের আগুনে পুড়ে যাক তোমার অশুভ তন্ত্র। রক্তমাখা কাপড় যজ্ঞে পড়তেই হঠাৎ এক ভয়ানক বিস্ফোরণ হয়। যজ্ঞকুণ্ডের আগুনের রং বদলায়, কমলা থেকে নীল, নীল থেকে সাদা। গুহা জুড়ে প্রতিধ্বনিত হয় এক অশরীরী আর্তনাদ, যেন শত পিশাচ একসঙ্গে চিৎকার করছে। সে থমকে যায়, ধীরে ধীরে ঘুরে দেখে। সে হতবাক, তার চোখে প্রথমবার ভয় নয়, বরং অবিশ্বাস। কাপালিক মুখ ঘুরিয়ে দেখে, প্রথমবার তার শিকাররা ভয় পাচ্ছে না,
এটা তার কাছে সবচেয়ে বড় অভিশাপ, কারণ তন্ত্রের ক্ষমতা কাজ করে শুধু ভয় দিয়ে, আর যারা ভয় পায় না তাদের বশ করা যায় না। এদিকে তন্ত্র আলোয় ভেসে থাকা তৃষার নিধর দেহের চারপাশে ত্রিমণ্ডল ধীরে ধীরে বিলীন হতে থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি নিজেকে গুটিয়ে দেওয়া শুরু করেছে। তৃষার দেহ ধীরে ধীরে মাটিতে পড়ে যায় এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে। কাপালিক হঠাৎ উন্মাদ চিৎকারে ফেটে পড়ে, না, এটা হতে পারে না। তন্ত্র ভেঙে গেল? না 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 না, আমি তাকে জাগিয়ে তুলেছিলাম। সে ছিল আমার যোগিনী, অমরত্ব। আমার আমার ছিল প্রায় আমার হাতের মুঠোয়। গুহার অন্তর জগতে শুরু হয়ে যায় এক তীব্র তান্ত্রিক সংঘর্ষ। চারিদিক কাঁপতে থাকে অদৃশ্য শক্তির ধাক্কায়। পাথরের দেয়াল থেকে ঝরে পড়ে ধুলো, জ্বলে ওঠে আগুনের জিহ্বা। আকাশের গর্জন যেন গুহার গর্ভে বন্দী হয়ে উঠছে তাণ্ডবে। তার মধ্যেই সাম্য, অরিজিৎ আর প্রফেসর অতুল সরকার তীব্র কণ্ঠে উচ্চারণ করে চলেছে প্রতিমন্ত্র। তাদের কণ্ঠ মিলছে বজ্রধ্বনির মতো, আর কাপালিক উল্টো দিকে ছুঁড়ছে পিশাচি মন্ত্র। রক্ত ভেজা অস্ত্র, জেগে উঠছে মৃত আত্মারা। গুহা যেন পরিণত হচ্ছে এক জীবন্ত যুদ্ধক্ষেত্রে, তন্ত্র বানাম চেতনার ভয়ানক মহাসংঘর্ষে। তন্ত্রের আঘাতে তার শরীর যেন থর থর করে কাঁপছে, চোখ দুটো রক্ত জলায় ভরে ওঠে। একটা অস্বাভাবিক চিৎকার বেরিয়ে আসে তার গলা থেকে। সেই রাত্রে এক আধা অন্ধকার গুহার মাঝে তন্ত্র আর তেজের মধ্যে শুরু হলো এক অসম যুদ্ধ। একদিকে কাপালিক, যার কাছে নারীর শরীর মানেই শক্তি ও অমরত্বের সুবান। অন্যদিকে চারজন সত্যান্বেষী, যাদের কাছে নারী এক চেতনা, এক আত্মার স্বাধীনতা। তন্ত্রের বিরুদ্ধে দাঁড়ালো আরেক তন্ত্র, কিন্তু এবার সেই তন্ত্রের অস্ত্র মানবিকতা আর শব্দ। কাপালিক বুঝে যায় প্রথমবার তার শিকারীরা ভয় পাচ্ছে না, এটাই তার সবচেয়ে বড় পরাজয়। সাম্য ছিটকে পড়ে দেওয়ালে। অরিজিৎকে সে ঝাঁপিয়ে ফেলে দেয় রক্তমণ্ডলের এক কোণে, যেখানে হাড়ের ওপর তার শরীর পড়ে, ছিটকে ওঠে রক্ত। তৃষার শরীর কাঁপছে। কাপালিক এগিয়ে আসে, তার হাত দিয়ে সে তৃষার কপালে ছোঁয়ায় এক অশুভ চিহ্ন, যা আগুনে দগ্ধ করে দেয় ত্বক। তৃষার মুখে এক নিঃশব্দ চিৎকার, চোখ দুটো জ্বলতে শুরু করে। হঠাৎ টর্চের আলোয় ফুটে ওঠে গুহার ছাদে আঁকা মন্ত্র। প্রফেসর ছুঁড়ে মারে এক বিশেষ তান্ত্রিক চিহ্নের পুঁথি, যা কাপালিকের বুকে লেগে বিস্ফোরণ ঘটায়। কাপালিক ছিটকে যায়, আগুনের মাঝখানে পড়ে কাঁপতে থাকে। তুই ওকে স্পর্শ করেছিস, এবার তুই শেষ হবি, তোরই বন্ধনে। একপাশে কাপালিক ছিটকে পড়ে গিয়েছে আগুনের কুণ্ডে, তন্ত্রভস্যে জ্বলছে তার রক্ত মাখা শরীর। তার আর্ত চিৎকার মিলিয়ে যাচ্ছে ধোঁয়ার মধ্যে। অন্য পাশে মাটিতে নিথর হয়ে পড়ে থাকা তৃষার চোখ ধীরে ধীরে খুলছে। এখন আর সেখানে ভয় নেই, আছে এক তীব্র নির্ভীক জাগরণ। সে জানে তন্ত্র তাকে বশ করতে পারেনি, কারণ সে শরীর নয়, সে চেতনা। সে জ্ঞান হারায়। অরিজিৎ হাঁটু গেড়ে বসে পড়ে তৃষার পাশে, তাকে আলতো করে কোলে তুলে নেয়। সাম্য এগিয়ে এসে তাদের সহায়তা করে। পেছনে জ্বলন্ত আগুনের মধ্যে ছায়াময় সেই কাপালিক দাঁড়িয়ে, তার ঠোঁটে হালকা পিশাচ হাসি, চোখে অদ্ভুত আগুন। তৃষা ফিরে এলো, কিন্তু কাপালিক শেষ হয়নি। সে পড়ল না, সে হারল না, সে শুধু গা ঢাকা দিল, কারণ তার অমরত্বের অপূর্ণ রক্ত তপস্যা
এখনো পূর্ণ হয়নি, তাই সে ফিরবে। আর তখন তার চোখে থাকবে আরো জ্বলন্ত আগুন, আর তার মন্ত্রে থাকবে আরো নির্দয় মৃত্যু। তোমরা বাধা দিয়েছিলে, এবার আমি আনবো রক্ত মোক্ষ। এখন শরীর নয়, চাই আত্মা। তাদের মুক্তি হলো, কিন্তু শান্তি নয়, কারণ তন্ত্রের খেলা তো কেবল শুরু। তুই আমার ঋণী তৃষা, তোর রক্ত আমার হয়ে গেছে। তুই আমার মন্ত্রের ধারক, তোর মধ্যেই আমি বাঁচব, আর তোর মাধ্যমে আমি শেষ করব রক্ত মোক্ষ। রক্তে ভিজে ওঠ, চেতনায় ডুবে যা। তুই ঘুমলে আমি জাগবো। তৃষা মুক্ত, কাপালিক ধ্বংস, তন্ত্র নিস্তব্ধ। এটাই কি ছিল মৃত্যুর তন্ত্রপথের শেষ অধ্যায়? তৃষার উপর থেকে কি সত্যি মুছে গেল কাপালিকের কালো ছায়া, নাকি এই ছিল কেবল শুরু এক দীর্ঘ মৃত্যুর তন্ত্রপথের? নাকি এই ছিল কেবল এক পর্দা ফেলার অভিনয়, যার আড়ালে আজও জেগে আছে সেই অন্ধকার সাধক, যে ফিরবে নতুন অভিশাপ নিয়ে? জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী সংকেতে। কাপালিক মৃত্যুর তন্ত্রপথ শেষ পর্ব নয়, এ ছিল কেবল শেষ নিঃশ্বাস। আর শেষ নিঃশ্বাস থেকেই তো শুরু হয় অন্য এক নতুন জন্ম।